9 আগস্ট 2024 সেদিন আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রতিদিনের মতো সাধারণ দিন চলছিল। সকাল ঠিক 7:30 নাগাদ সে হসপিটালেরই একজন স্টাফ 4th ফ্লোরে অবস্থিত একটি সেমিনার হলে প্রবেশ করে। আর সেই হলে প্রবেশ করে তিনি যা দেখতে পান তাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। আর এই চিৎকার শুনে আশেপাশের সকলেই সেই হলে ছুটে আসে। এরপর সকলেই সেই হলে ঢুকে এমন দৃশ্য দেখে তাতে সবার হুঁশ উড়ে যায়, কারণ সেই সেমিনার হলে সবাই দেখতে পেয়েছিল একটি অর্ধনগ্ন মহিলার মৃতদেহ পড়ে আছে, যার সারা শরীর ছিল ক্ষতবিক্ষত অবস্থায় এবং যৌনাঙ্গ সহ আরও 10টি জায়গায় ছিল গভীর আঘাতের চিহ্ন। যৌনাঙ্গ এবং তার চোখ মুখ দিয়ে ঝরছিল তাজা লাল রক্ত। এই অবস্থা দেখে সেখানে অবস্থিত সকল ডাক্তাররা মিলে তাকে সেই হসপিটালে অ্যাডমিট করে। কিন্তু দুঃখের বিষয় হলো কয়েক ঘন্টার মধ্যে সেই মেয়েটি মারা যায়। এই ঘটনার কিছুক্ষণ পর অর্থাৎ সকাল 10:53 নাগাদ সেই কলেজের ভাইস প্রেসিডেন্ট সেই মেয়েটির বাড়িতে কল করে এবং কল করে তার বাবাকে জানায়, আপনি যত শীঘ্র সম্ভব আরজি মেডিকেল কলেজে চলে আসুন, কারণ আপনার মেয়ে সুইসাইড করেছে। এই খবর শুনে মেয়েটির বাবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ তারা স্বপ্নেও ভাবেনি যে তাদের মেয়ে এমন কাজ করতে পারে। যদি এটা সুইসাইড হতো তাহলে সেই মেয়েটির চোখ মুখ দিয়ে কেন রক্ত ঝরছিল, আর কেনই বা তাকে সেই সেমিনার হলে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। যদি এটা সুইসাইড না হয়ে অন্য কিছু হয় তাহলে কে তার এমন অবস্থা করলো, আর কেনই বা করলো? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট। এই ঘটনাটি কলকাতার, যেখানে একজন মেধাবী মহিলা ডক্টর যিনি চেস্ট মেডিসিন বিভাগের গ্র্যাজুয়েটের ছাত্রী ছিলেন। মেয়েটি খুবই সাধারণ একটি পরিবার থেকে মানুষ হয়েছে। ছোটবেলা থেকেই মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত, তাই তিনি নিজের পরিশ্রম ও নিষ্ঠার সাথে মেডিকেল ডিগ্রি অর্জন করেন। তার লক্ষ্য ছিল দুরারোগ্য রোগীদের চিকিৎসা করে তাদের নতুন জীবন দান করা। তিনি নানা জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সাথে কাজ করেছিলেন এবং এই ডাক্তারের কাজে তিনি নিজেকে সমর্পণ করেছিলেন। কিন্তু কেউ জানতো না যে আর এই সমর্পণ একদিন তাকে জীবনের অন্তিম পর্যায়ে নিয়ে আসবে। 8 আগস্ট 2024 সেদিন ঠিক রাত 11টা নাগাদ সেই মেয়েটির কাছে তার মায়ের কল আসে। প্রতিদিনের মতো তার মা তার মেয়ের খোঁজ খবর নেয়। সেই মেয়েটি বলে, মা তুমি একদম চিন্তা করো না, আমি খুব ভালো আছি। এই কথা শুনে তার মা চিন্তামুক্ত হয় এবং ফোন রেখে দেয়। এরপর যখন রাত 12টা বাজে তখন সেই মহিলা ডক্টরটি তার দুজন সিনিয়র সহযোগীর সঙ্গে ডিনার সারে এবং তারপর সে 4th ফ্লোরে অবস্থিত একটি সেমিনার হলে বিশ্রাম নিতে চলে যায়। তো 9 আগস্ট 2024 সকাল 10:53 নাগাদ যখন সেই মহিলা ডক্টরটির বাবার কাছে সেই কলেজ থেকে সেই ভয়ানক ফোন কলটি যায়, তখন সেই খবর সে তার স্ত্রীকে দেয় এবং তারা দুজনে পাগলের মতো সেই হসপিটালে ছুটে আসে। আর যখন তারা হসপিটালে পৌঁছায় তখন সেখানকার দৃশ্য দুঃস্বপ্নের চেয়েও কম ছিল না। মহিলা ডক্টরটি অর্ধনগ্ন অবস্থায় রক্তে মাখামাখি হয়ে পড়েছিল এবং তার শরীরের একাধিক জায়গায় ছিল আঘাতের চিহ্ন, আর তার মুখ ও চোখ দিয়ে রক্ত ঝরছিল। মেয়ের এই অবস্থা দেখে তার মা বাবা প্রচণ্ড ভেঙে পড়েন এবং তাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। এই খবর যখন হসপিটালের বাইরে বেরোয় তখন এই খবর পুরো সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। হসপিটালের বাইরে মানুষ জমতে শুরু করে এবং সেই হসপিটালের ডাক্তার নার্সরা ধর্নায় বসতে শুরু করে। সবার শুধু একটাই চাওয়া ছিল যে এই মহিলা ডাক্তারটির এমন অবস্থা করেছে তার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। এরপর এই মামলার তদন্ত খুব তাড়াতাড়ি শুরু হয়। তদন্তের কর্মকর্তারা তাদের তদন্ত শুরু করে দেয়। শুরুতে হাসপাতালের প্রশাসন এই কেসটিকে একটি সুইসাইড কেস বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ঘটনাস্থলের পরিস্থিতি এবং মহিলা ডাক্তারটির শরীরে আঘাতের চিহ্ন এবং তার গলার ভাঙা হাড় এসব সংকেত দিচ্ছিল যে এটি সাধারণ কোনো সুইসাইড নয়, যেটি পোস্টমর্টম করার পরেও জানা যায়। এই ঘটনায় শুধু যে একটি পরিবার কষ্ট পেয়েছে তা কিন্তু নয়, পুরো সমাজ এই ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তদন্ত করার সময় সেই সেমিনার হলের পাশে একটি সিসিটিভি ক্যামেরা ভালো করে চেক করা হয়, যেখানে অদ্ভুত কিছু গতিবিধি লক্ষ্য করা যায়। এরপর সেই তদন্তের ভিত্তিতে সঞ্জয় রায় নামক একটি ছেলের নাম সামনে আসে।
যিনি পুলিশ কল্যাণ বোর্ডে সহকারী হিসেবে কাজ করতেন। সে প্রায় এই হাসপাতালে যাওয়া আসা করতেন। তাকেই সন্দেহের চোখে দেখা হয়। সেই তদন্তে পুলিশরা সেই সেমিনার হলে একটি ব্লুটুথ ডিভাইস খুঁজে পায়। আর যখন পুলিশরা সেই ব্লুটুথ ডিভাইসটি ভালো করে চেক করে তখন বোঝা যায় সেটি সঞ্জয় রায়ের। এরপর সঞ্জয় রায়কে আটক করা হয়। সঞ্জয় রায়ের ইতিহাস ছিল সাধারণ মানুষের চেয়ে কিছুটা ভিন্ন। সঞ্জয় রায় কয়েকবার বিবাহ করেছিলেন, আর প্রত্যেকবারই যখনই তার মন ভরে যেত তখনই সে তার স্ত্রীকে ছেড়ে দিতেন। তার এক স্ত্রী সন্দেহজনকভাবে মারাও যায়, কিন্তু সেই সময় কেউ অভিযোগ করেনি। তদন্তের সময় পুলিশকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পর সে তো প্রথমে কিছু স্বীকার করে না, কিন্তু অনেক জোর জবরদস্তি করার পর সে সবটা স্বীকার করে নেয়। 8ই আগস্ট রাত্রিবেলা সঞ্জয় রায় নেশাগ্রস্ত অবস্থায় সেই সেমিনার হলে ঢুকে সেই মহিলা ডাক্তারটির উপর হামলা করে, তাকে প্রচণ্ড মারধর করে এবং তারপর তাকে ধর্ষণ করে। এবং এরপর যখন মহিলা ডাক্তারটি মারা যায় তখন তার যৌনাঙ্গে একটি ক্লিপ আটকে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মহিলা ডাক্তারটির মৃতদেহ এমন ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল যেটি দেখে বোঝাই যাচ্ছিল কিভাবে মহিলা ডাক্তারটির উপর অত্যাচার করে তাকে হত্যা করেছে। পুলিশরা সঞ্জয় রায়ের মোবাইলটিও ভালো করে চেক করে এবং তার মোবাইলে পাওয়া যায় অনেকগুলো অ্যাডাল্ট ভিডিও। এরপর পুলিশ সঞ্জয় রায়ের বিরুদ্ধে ভারতীয় জাস্টিস কোডের 64 এবং 103 ধারায় একটি মামলা দায়ের করেন এবং শিয়ালদা আদালতে তাকে পেশ করা হয়। সেখানে তাকে 23শে আগস্ট পর্যন্ত পুলিশ রিমান্ডে রাখার অনুমতি পান। যদিও হাইকোর্ট চেষ্টা করছে এই কেসটি যত দ্রুত সম্ভব সিবিআই এর কাছে ট্রান্সফার করে দেওয়ার। তো সবশেষে আমি একটাই কথা বলতে চাই, আজকাল মেয়েরা কোন অবস্থাতে সুরক্ষিত? রাতে অন্ধকারে বেরোতে তো ভয় পায়, এমনকি এই ঘটনার পর মেয়েরা এখন নিজের কর্মস্থলে থাকতেও ভয় পাবে। কর্মস্থল যেটাকে মানুষ নিজের বাসস্থান বলে মনে করে, কিন্তু সেই বাসস্থানেও কি মেয়েরা সুরক্ষিত? আজকাল প্রতিনিয়ত এমন অনেক ঘটনাই ঘটছে যেখানে মেয়েরা প্রতিদিন ধর্ষিত হচ্ছে। কবে এসব বন্ধ হবে? কবে মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারবে? আজ আরজি করের মতো একটি বড় হসপিটালে এমন ঘটনা ঘটেছে, ভবিষ্যতে অন্য কোথাও যে ঘটবে না তার কি গ্যারেন্টি আছে? আমরা চাই যে বা যারা এই মহিলার ডাক্তারটিকে এমন নির্মমভাবে হত্যা করেছে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমরা এর বিচার চাই।